মব লেলিয়ে দেওয়াই হচ্ছে ফ্যাসিজম, এবং উনি সেই ফ্যাসিজম করেছেন। উনি মব লেলিয়ে দিয়েছেন, উনি মবের পক্ষে গিয়েছেন। ওনার প্রেস সচিব মবকে প্রেসার গ্রুপ বলেছেন। ওনার প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। আমি এই শব্দ প্রফেসর ইউনুস, তার প্রেস সচিব, তার সকল উপদেষ্টার প্রতি উৎসর্গ করছি। ওনারা সবাই সিলিং পং। ধন্যবাদ আপনাকে। যে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে 22 অক্টোবর রাতে যখন তার বঙ্গভবনে যখন মবের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে পাশের এলাকা থেকে ঠেলাগাড়ি কাভার্ড ভ্যান ভরে ছিন্নমূল মানুষজন আসছিলেন। কিন্তু এই সময় নাহিদ ইসলামের কাছে যোগাযোগ করা হলে তিনি বলছেন যে ওই লোকগুলো তাদের নয়, মানে ছাত্র জনতার তাদের নয়। তাহলে ওই লোকগুলো আসলে কারা ছিল, কি মনে হয় আপনার? ওই লোকগুলি তাদের না হলে নাহিদ ইসলাম সেটা প্রকাশ্যে বলেন নাই কেন? কেন বলেন নাই যে ওইখানে যে মুভমেন্ট না হলে নাহিদ ইসলাম সেটা প্রকাশ্যে বলেন নাই কেন? কেন বলেন নাই যে ওইখানে যে মুভমেন্ট করা হচ্ছে সেটার সঙ্গে তাদের সম্পর্ক নেই? ওইখানে তারা উপস্থিত থেকে এই আন্দোলনটা শুরু তো করেছিলেন। এই মব ভিত্তিক রাষ্ট্রপতি অপসারণের যে আন্দোলন, সেটা শুরু করেছিল কারা রাজুর থেকে লোকজন নিয়ে গিয়েছিল। ফলে তাদের পেছন পেছন যারা যাবে আমরা ধরে নেব সবই তাদের লোক। তা না হলে তাদের তো ওইখানেই পরিষ্কার দাঁড়িয়ে বলা উচিত ছিল যে এত সব লোক আমরা আনি নাই। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, 32 নম্বর যখন ভাঙা হয়েছে বা 32 নম্বর আক্রমণ করা হয়েছে, তখন আশেপাশের বাড়িগুলি লুট হয়েছে, এবং সেইখানে লুটকৃত বাড়ির কয়েকজন গণমাধ্যমে কাজ করেন, এবং তারা আমাকে বলেছেন যে তাদের এই বাড়িঘর লুট করার জন্য ঢাকার বাইরে থেকে লোক আনা হয়েছিল। এবং তারা ভেবেছে, তারা যেহেতু ওই এলাকাটা চেনে না ধানমন্ডি, তারা ভেবেছে আশেপাশে যা বাড়িঘর আছে সবই 32 নম্বরের অংশ। ফলে তারা পুরাটা লুট করেছে, এবং ওই অংশে যখন লুট করেছে কয়েকজন জানবার পরে কেউ কেউ তাদের কিছু জিনিস ফেরত দিয়েছে, আর অনেকে ক্ষমা চেয়ে বলেছে যে ভাই ওইটা লুট করেছে, বিক্রি করে ফেলেছে, কিন্তু আমাদেরকে নিয়ে এসেছিল। এবং সেই সবের ছবি আছে, সব আছে। আপনি প্রথমত 32 নম্বর যখন ভাঙা হয়েছে, সরকারি এক্সকাভেটর, সরকারি তেল, সরকারি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এইগুলির অনুমতি কে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই। ফলে উনি মবের অংশ, উনি নিজে মব। ঠিক আছে, ধরে নিলাম উনি বললেন যে এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে ওইখানকার নারকেল গাছগুলির কি সম্পর্ক ছিল? নারকেল গাছগুলি কেন উপড়ে ফেলেছিল? ওই নারকেল গাছগুলি স্বৈরাচার? ওনার না একজন বিরাট পরিবেশ উপদেষ্টা আছে যিনি গাছের ছাল বাকল সব বাঁচাতে চান, সেন্ট মার্টিনের প্রবাল বাঁচাতে চান। আর ওইখানে যে নারকেল ধরা অবস্থায় নারকেল গাছগুলিকে উপড়ে ফেলা হলো, না করলেন না কেন? বাড়ি ভাঙতে গিয়েছেন, নারকেল গাছ উপড়াতে গিয়েছেন, ভালো কথা। আশেপাশে যে লুট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল না? তারা কেন লুট হবে? আপনি একটা স্থাপনার পাশে বাড়ি বলে আপনার বাড়িঘর লুট হয়ে যাবে। উনি যে ফ্রান্সের ম্যাখোর সাথে এই যে ওনার যে লটকালটকি সম্পর্ক, উনি যে ড্যানোনের লোক এনে এখানে কারখানা খুলেছেন, উনি যে জিদানকে এনে এখানে ফুটবলে লাথি মেরে লোককে দই খাইয়েছেন, সেই ফ্রান্সের ম্যাখোর বন্ধু আমাদের জলের গানের রাহুল, তার বাড়িটা যে লুটপাট হলো, যে বাড়ির মালিক আবার সে না, ভাড়া থাকে। উনি একটাবার দেখা করেছেন রাহুলের সাথে, বলেছেন একটাবার তাদেরকে ডেকে কথা বলেছেন যে এই কাজগুলি ঠিক হয় নাই, তোমরাও বিরিপ, তোমাদের সঙ্গে অন্যায় আচরণ হয়েছে? না, উনি লুটপাটের লোকজন যারা লুটপাটের শিকার হচ্ছে তাদের কারো প্রতি কোনো সদয় আচরণ করেন নাই। ওনার গ্রামীণ ব্যাংকে লুট হবে এই কথা বলার কারণে আনিস আলমগীরকে ঢুকিয়ে দিয়েছেন, হবে বলেছে তাই আনিস আলমগীরকে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন ভুয়া মামলা দিয়ে। পরিবেশ উপদেষ্টা বলেছেন তাদের আমলে নাকি কোনো সাংবাদিককে হেনস্থা করা হয়নি। ওই উপদেষ্টা বাংলাদেশে থাকে? ওই উপদেষ্টা সম্পর্কে বলি, এবার মুখ খুললে অনেক দুঃখজনক কথা বলা হবে। উপদেষ্টার হাজবেন্ড আমাদের স্কুলে পড়াশোনা করেছেন, আমাদের বড় ভাই এবি সিদ্দিক ভাই। এবি সিদ্দিক ভাই সারা জীবন কোথায় চাকরি করেছেন? স্বৈরাচারের কোম্পানিতে, নসরুল হামিদ বিপুর সাথে হাওয়া হয়ে গিয়েছিলেন। কে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল? নসরুল হামিদ বিপু। লম্বা লম্বা কথা বলে, যে আমি স্বৈরাচারের কোলের মধ্যে বসে থেকে স্বৈরাচারকে কামড় দিয়েছে। আমরা স্বৈরাচারের কোলে চড়িও নাই, স্বৈরাচারকে কামড়াইছি, এবং সেই কামড় দিয়েছি আমরা বাইরে থেকে বসে। বলুক শামীম হায়দার পাটোয়ারি 2021 সালে যখন করোনা নিয়ে ফাজলাম করছিল কে কথা বলেছিল? 2014 সালে কে কথা বলেছিল? 15 সালে আমি বলেছি। এই আজকের মহামান্য যখন মহামান্য হন নাই, ওনাকে মহামান্য বানানোর চেষ্টা চলছে, আমি প্রতিবাদ করেছি। আজকে এই কথাটা পরিষ্কার সবার সামনে বলি, আমার ফেসবুক অ্যাকাউন্ট 3 মাসের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, কারণ আমি একটা ছোট্ট রসিকতা করেছিলাম যেটার সঙ্গে মহামানের নামের কোনো সম্পর্ক নাই। শুধু এই কারণে আমার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গিয়েছিল। এখন
ওনারা সেজেছেন, ওনারা নাকি বিরাট দেশ উদ্ধার করেছেন। ওনারা কবে দেশ উদ্ধার করেছিলেন? আপনি একটা জিনিস বলেন তো, প্রধান উপদেষ্টা যখন আন্দোলন চলে জুলাই মাসে, উনি কই ছিলেন? আমি তো বাংলাদেশে ছিলাম, আপনি ছিলেন, এখানে বাকি দুইজন ওনারা বাংলাদেশে ছিল। আমরা এখানে থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা এমনকি এই কথাও বলেছি যে নির্বাচন চাই, পদত্যাগ চাই। আমি নিজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি, আসিফ নজরুল আমার পরে গিয়ে ওইখানে যোগ দিয়ে বক্তৃতা দিয়েছেন, যে সভায় আমি বক্তৃতা দিয়েছি। এইবার আসেন, অথচ আপনাদের কালচারাল ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট, জুতা পিটা নানান কিছু করা হয়েছে, ফাঁসির দড়ি বানানো হয়েছে, আমাদের অনেকে একসাথে দিবে। এইবার আসেন, আমরা তো এই কাজগুলি করেছি। উনি তখন কোথায় ছিলেন? ফ্রান্সে। উনি অলিম্পিকের মশাল নিয়ে দৌড়ায়। ওনার অলিম্পিকের আনন্দ মাটি হতে উনি দেন নাই। এবং উনি তখন কি করেছেন? উনি বিদেশে চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশের লোক রাত্রেবেলা ঘুমাতে পারে না, ডাকাতের ভয়ে নাকি, এরকম অবস্থা। উনি 3 দিন ফিরেন নাই, কারণ ওনার পেটের মধ্যে কি যেন একটা করতে হবে। উনি সেখানে ওটাকে সার্জারি বলেছেন। কি সার্জারি? বুঝলাম ওনার বলে নাই না, বুঝলাম ওনার পেশেন্টের গোপনীয়তার অধিকার আছে, রাইট? তাইলে আমাদের এখানে অন্য কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকার নাই? সেই গোপনীয়তার অধিকারকে তো উনি সম্মান করেন নাই। যখন লুটপাট হয়েছে, মানুষের গোপন বস্ত্র উপরে তুলে ধরা হয়েছে। নিজের গোপনীয়তাটা গোপনীয়তা, অন্যেরটা না। শোনেন, স্বৈরাচারের পতন আমরা সবাই চেয়েছি, পদত্যাগ সবাই চেয়েছি, কিন্তু আমরা তার বদলে একটা নির্বাচনও চেয়েছি। আমরা চেয়েছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত আসবে। আমরা পতন চেয়েছি, কিন্তু আমরা পতনের সঙ্গে নিজের যে অন্যায়, নিজের যে অন্যায় কাজ, সেইটাকে আমরা তার উপরে প্রতিস্থাপিত করতে চাই নাই। আপনি পতন ঘটাবেন আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আপনি কি মব লেলিয়ে দিবেন যাকে আপনার পছন্দ হবে না তার বিরুদ্ধে? ফ্যাসিজমের সংজ্ঞা কি? ফ্যাসিজমের সংজ্ঞা হচ্ছে মুসোলিনি এবং তার যে আল্ট্রা রাইট ফোর্স, তারা একদল মব তৈরি করেছিল। যে রাজনীতিবিদের কথা পছন্দ হতো না, যে সুশীল ব্যক্তির কথা পছন্দ হতো না, যে আইনজীবীর কথা পছন্দ হতো না, শিক্ষকের কথা পছন্দ হতো না, তারা কি করতো? তারা তাদেরকে রাস্তাঘাটে ধরে লাঠিপিটা করতো। এবং সেই লাঠিপিটার জন্য তারা নাকি একসঙ্গে জড়ো করা বেত, আর কি 10-20টা বেত একসাথে করে পিটাতো। এই ফ্যাসিস্ট শব্দটা হচ্ছে বেত থেকে, ফ্যাসিক্যাল। এই ফ্যাসিক্যাল থেকে ফ্যাসিস্ট, এটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, এরা সব ফ্যাসিস্ট বলে। এই ফ্যাসিজম এসেছে ওই ফ্যাসিক্যাল থেকে, জোর করে পেঁচানো বেত থেকে। মব লেলিয়ে দেওয়াই হচ্ছে ফ্যাসিজম। এবং উনি সেই ফ্যাসিজম করেছেন, উনি মব লেলিয়ে দিয়েছেন, উনি মবের পক্ষে গিয়েছেন। ওনার প্রেস সচিব মবকে প্রেসার গ্রুপ বলেছেন। ওনার প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। আমি এই শব্দ প্রফেসর ইউনুস, তার প্রেস সচিব, তার সকল উপদেষ্টার প্রতি উৎসর্গ করছি। ওনারা সবাই সিলিং পং। ধন্যবাদ আপনাকে। যে নেপথ্যে ছিল রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে ফেলা। আমরা এই সংবিধান যদি দেখি, কেন মসির রশিদ শাহ আছেন সংবিধানে অনেক বিশেষজ্ঞ। আর্টিকেল 48 সাব আর্টিকেল 2 বলছে হেড অফ স্টেট হবে রাষ্ট্রপতি। তার কি কার্যপরিধি হবে এটা সংবিধানে বলবে, এবং অন্য কোনো আইন দিয়েও করা যাবে। সুপ্রিম কমান্ড অফ ডিফেন্সের হবে রাষ্ট্রপতি, এবং ডিফেন্সের অর্ডার যতদিন পর্যন্ত পার্লামেন্ট করছে না, উনি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে ডিফেন্সের রেগুলেট অর্ডার করতে পারবেন। প্রেসিডেন্টস অর্ডার কিন্তু এই একটা জায়গাতেই আছে। জুলাই সনদ যে প্রেসিডেন্ট অর্ডার দিয়ে করা হয়েছে, এটা অসাংবিধানিক, এটা সংবিধানে নাই। এবং যুদ্ধ ঘোষণা করবেন উনি। 64-এ বলছে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করবেন এবং অ্যাটর্নি জেনারেলকে অ্যাসাইন করবেন দায়িত্ব। অর্ডিন্যান্স জারি করবেন উনি। অধস্তন আদালতের কন্ট্রোল ডিসিপ্লিন থাকবে ওনার। আর ইলেকশন কমিশন, এটার সার্ভিস ডিটারমাইন করবেন উনি। অডিটর জেনারেল করবেন উনি। এবং সার্ভিস রুলস 133 সরাসরি লেজিসলেটিভ পাওয়ার দেওয়া আছে। 133-তে সরাসরি পার্লামেন্ট করার আগ পর্যন্ত সার্ভিস রুলস উনি করতে পারবেন, এবং পিএসসির সার্ভিস রুলস উনি করতে পারবেন। ওনার সন্তুষ্টিতে পুরো বাংলাদেশের সবাই চাকরি করবে। প্লিজার, ডক্টরিন অফ প্লিজার সম্পূর্ণভাবে। তো এই লোকটাকে বেসিক্যালি ঠুটু জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। এটা পিছনে সাংবিধানিক ব্যাকগ্রাউন্ডও আছে। একটা প্রভিশন ছিল আর্টিকেল 48 সাব আর্টিকেল 3, সেখানে বলা হয়েছে চিফ জাস্টিসের নিয়োগ আর প্রাইম মিনিস্টারের নিয়োগ, এই দুটো ছাড়া বাকি সমস্ত কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরামর্শ কি হয়েছে এটা বাইরে জানানো যাবে না, কিন্তু পরামর্শটা লাগবে। গত 1.5 বছর যে কাজগুলো হয়েছে, এটা কি আদৌ চিফ অ্যাডভাইজারের সাথে পুরো পরামর্শ হয়েছে? আমার তো মনে হয় না। তার কাছে ফাইল পাঠানো হয়েছে, উনি সাইন করেছেন। এটার পিছনে মুখ্য উদ্দেশ্য ছিল, যখন এই গভর্নমেন্ট আসলো উইথ এ ভেরি হাই অ্যাসপিরেশন, এবং তারা একটা ডিপলিটিসাইজেশন মোটিভ নিয়ে আসছে, যে এটা আওয়ামী লীগ তো খারাপ দেখা গেল, বিএনপিকেও খারাপ করতে হবে, জাতীয় পার্টিকে খারাপ করতে হবে,
নতুন কিছু করব। সেই নতুন কিছু করার জন্য তরুণকে উজ্জীবিত করে ডক্টর ইউনূস যেহেতু খুব উজ্জীবন বক্তব্য দিতে পারতেন, তরুণদের নিয়ে উনি করবেন। এবং তার মধ্যে একটা তীব্র প্রতিহিংসা কাজ করেছে। আওয়ামী লীগের অসংখ্য দোষ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু গণভবনকে আপনি জাদুঘর করবেন এবং সারা বিশ্বকে দেখাবেন, এটার বই পাবলিশ করবেন, করে সারা বিশ্বকে দিবেন, ওইটাতে তার ফোকাস ছিল। আর কিছুদিন পরে উনি বুঝে গেছেন, বা ওনার সরকার বুঝে গেছে, ওনারা সংস্কার করতে পারবেন না। আরও কিছুদিন পরে বুঝে গেছেন ওনারা ভোট করলে ভোট পাবেন না, অথবা যে দলটি করবেন সে দলটি ক্ষমতায় আসবেন না। ন্যাচারালি দেশ চালানোর জন্য তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। তো ওনার যে অসাধারণ ক্যারিশমা, যেটা উনি সোশ্যাল বিজনেস, মাইক্রো ক্রেডিট, সারা পৃথিবীর সব হেড অফ স্টেট, ইউনুস সেন্টারের ক্ষেত্রে উনি কারিশমা দেখাতে পেরেছিলেন, ওইটা উনি দেশের জন্য দেখাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এবং তার অ্যাডভাইজারি কমিটি যেটা ছিল খুবই উইক, খুবই ইনঅ্যাপ্ট, ফিজিক্যালিও ইনক্যাপেবল, মেন্টালিও ইনক্যাপেবল, এক্সপিরিয়েন্সও ছিল না। তো এইভাবে দেশটাকে ওনারা এক্সপেরিমেন্টাল একটা দিকে নিয়ে গেছে। এবং তরুণ যারা আন্দোলন করেছিল, একটা হচ্ছে একটা নেক্সাস তো আন্দোলনের আগেই ছিল, আন্দোলনের পরে ওদেরকে দিয়ে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলকে হেনস্থা করে একটা খুব বাজে কালচার দেশে শুরু হয়ে গেছে। এবং এটা থেকে দেশের সহজে রক্ষা পাবে না। এখনও কিন্তু ওই কালচার চলছে, সিনিয়র পলিটিশিয়ানদের গালি দেয়া, আমাদেরকে গালি দেয়া। তো এইটা মব কিন্তু আবার হবে, এটা কোনো সন্দেহ নাই। শাহবাগ থানা মনে হয় ঘেরাও হচ্ছে। কিন্তু সরকার তো বলেছে যে মবের আর কোনো চেষ্টা সৃষ্টি করতে দেবেন না। এটা মানে অবশ্যই যে কোনো সরকারকেই প্রথমে এসে সিদ্ধান্ত নিতে হবে, সরকার থাকবে না মব থাকবে, গণতন্ত্র থাকবে না মব থাকবে, রাষ্ট্র থাকবে না মব থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে। এক্ষেত্রে সরকারের একটা পলিটিক্যাল বাধ্যবাধকতা, প্রিডিকামেন্ট আছে। সেটা হচ্ছে যে এই মব করছে অ্যান্টি আওয়ামী ফোর্স, সে অ্যান্টি আওয়ামী ফোর্সকে স্বাভাবিকভাবে নির্মূল করতে চাবে না লঙ্গার পলিটিক্যাল কারণে। বাট এটা আবার তার জন্য ফ্র্যাঙ্কেস্টাইনও হতে পারে, তাকে খেয়ে ফেলতে পারে। সেইখানে জনাব তারেক জিয়ার হাই ম্যাচুরিটি দেখাইতে হবে, ল মেনটেন করতে হবে, দেশটাকে শান্ত করতে হবে এবং ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে হবে। এটা সবচেয়ে বড় কাজ, তারা যেন ক্লাসে থাকে এবং ছাত্ররা যেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের মালিক না ভাবে। দেশের মালিক তারা, সবাই আমরা, কিন্তু তাদেরকে দেশ পরিচালনার একচ্ছত্র আধিপত্য ছিল, এটা যেন না থাকে। 1.5 বছর যে ছাত্ররা সচিব নিয়োগ দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন বিনয়ী, নম্র, ভদ্রভাবে ক্লাসরুমে গিয়ে কিভাবে ক্লাস করবে বা ক্লাস নেবে, এই কালচারটাই নষ্ট হয়ে গেছে। সেটি এখন বড় প্রশ্নের ব্যাপার। ধন্যবাদ আপনাকে জনাব মহসিন রশিদ। আমি আপনার কাছে একটু আসতে চাই, অন্তর্বর্তী সরকারের মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান এবং সরকারের যারা ছিলেন তারা বারবার তাকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছেন। এর বিরুদ্ধে তিনি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারতেন কিনা বা নেওয়ার কোনো সুযোগ ছিল কিনা? দেখেন, রাষ্ট্রপতি যদি ইচ্ছা করতেন তাহলে শুরুর দিকেই করা উচিত ছিল ওনার, একদম শুরুতে ওনাকে ডাকা উচিত ছিল, আসো দয়া করো, অমুক করো। কিন্তু রাষ্ট্রপতিকে যারা চেনেন ওরা জানেন যে উনি একটু ভদ্র, খুব ভদ্র টাইপের আর সফট স্পোকেন। সো উনি এইটা তখন আর করতে চান না, ঝামেলায় যেতে চান নাই, যার জন্য এই জিনিসগুলি হয়েছে। বিকজ একটা জিনিস আমি বলে দিই এইখানে, যে আমাদের যে কেয়ারটেকারের প্রভিশনটা ছিল সেখানে স্পষ্ট বলা ছিল যে চিফ অ্যাডভাইজার যিনি হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, এবং বাকি অ্যাডভাইজার্সরা মন্ত্রীর মর্যাদায় থাকবেন। এবং এই কারণেই প্রধানমন্ত্রী হ্যান্ড ওভার, বিকজ কনস্টিটিউশনে আরেকটা প্রভিশন আছে যে প্রধানমন্ত্রী উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি নেক্সট প্রাইম মিনিস্টার, যার জন্য ওই চিফ অ্যাডভাইজারকে তখন ক্ষমতাটা দিত ওই যে সো উনি কিন্তু যে 106 যেটা আছে যার বলে এটা হয়েছে, ওইখানে কিন্তু এই শব্দগুলি নাই দ্যাট হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার। ওইখানে শুধু আছে দ্যাট উনি চিফ অ্যাডভাইজার হিসাবে শপথ নিতে পারবেন, আর বাকিরা শপথ নিতে পারবে, অ্যাডভাইজাররা। কিন্তু প্রধানমন্ত্রীর জায়গায় উনি থাকবেন এই কথাগুলি নাই। সো উনি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 106কে নিয়ে যদি ওরা করে তাহলে উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট আছে। আই উড ইভেন লাইক টু আস্ক হিম দ্যাট কোয়েশ্চেন, দ্যাট আপনি তো ইউ আর পার্ট অফ দিস সেডিশন, আপনি করেছেন
ট্রিজন করেছেন আপনি, এবং এইটা সামবডি শুড টেক দিস আপ। আমি যদি কেউ না নেয় তাহলে আমি তো বলেছি দ্যাট আমি হয়তো উদ্যোগ নেব, আই মে ফেল, সেটা আরেক জিনিস, কিন্তু আমি অ্যাটলিস্ট হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য আমি এই জিনিসটা করতে চাই। বিকজ হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, উনি চিফ অ্যাডভাইজার ছিলেন। তাহলে কার চিফ অ্যাডভাইজার ছিলেন? ওইখানে তো লেখা নাই কার। রাষ্ট্রপতির চিফ অ্যাডভাইজার ছিলেন, উনি রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করবেন, উনি ওইখানে প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে কাজ করেন। সো এই ডাইকটমিটা আছে, দের ইজ আ প্রবলেম। জি। ঠিক আছে, এইটা সিরিয়াস প্রবলেম জি, আছে। আপনাকে ধন্যবাদ।